বাড়ি বাড়ি যাওয়া শুরু বিএলওদের। এনুমারেশন ফর্ম ফিল আপ করাবেন বিএলওরা। এসআইআর নিয়ে ইতিমধ্যেই 4 দফা গাইডলাইন সিইও দফতরের। প্রত্যেকটা বাড়িতে বিএলওদের একেবারে সশরীরে যেতে হবে। বাড়ি বাড়ি ভিজিট তারা করছেন সেটা নিশ্চিত করবেন জেলা শাসকরা। 3 দফায় বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এই আবহেই আজ থেকেই শুরু হলো এসআইআর এর কাজ। সঙ্গে রয়েছে সোমরাজ, কথা বলবো। সোমরাজ, আজ থেকেই শুরু হয়ে গেল এসআইআর, কি ছবি এই মুহূর্তে? দেখো, অবশ্যই আজ থেকেই বাড়িতে বাড়িতে বুথ লেভেল অফিসাররা যাবেন স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনে কাজ করতে। মূলত এনামোরেশন ফর্ম বা গণনা ফর্ম নিয়ে বাড়িতে বাড়িতে যাবেন বিএলওরা। এক্ষেত্রে প্রত্যেকটি বাড়িতেই কিন্তু বিএলওদের যাওয়া বাধ্যতামূলক, তেমনটাই গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা শাসকদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক করা হয়, সেই ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয় বুথ লেভেল অফিসারদের বাধ্যতামূলক ভাবে যেতে হবে। আজ থেকে বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাবেন গণনা 2টি ফর্ম নিয়ে। একটি ফর্ম তারা জমা নিয়ে নেবেন, আরেকটি ফর্ম থাকবে সংশ্লিষ্ট ভোটারদের কাছে। যে ফর্মটি দেওয়া হবে সেটি বাংলা ভাষায় লেখা থাকবে এবং প্রত্যেকটি ফর্মে সংশ্লিষ্ট ভোটারদের নাম, এপিক নম্বর, তার বুথের নাম সহ বিস্তারিত লেখা থাকবে। 2002-এর ভোটার লিস্টের সঙ্গে তার বর্তমান ভোটার তালিকায় নাম থাকলে সেখানেও আলাদা করে কলাম আছে যে 2002-এর ভোটার লিস্টে কার নাম রয়েছে, তার বাবার নাম, তার ঠাকুরদার নাম, তার কোন আত্মীয়ের নাম আছে নাকি সেটিও উল্লেখ করতে হবে এই ভোটার ফর্মে। যে ফর্ম আজ থেকেই বাড়িতে বাড়িতে দেবেন বুথ লেভেল অফিসাররা। পাশাপাশি অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে এই এসআইআর ফর্মের জন্য। গণনা ফর্মের আবেদন করার জন্য অনলাইনেও আবেদন করতে পারবেন, তবে সেটা আজ থেকে করা যাবে না, সেটা আরো 2 দিন সময় লাগবে, তেমনটাই কমিশন বলছে। পাশাপাশি এই যে বুথ লেভেল অফিসারদের কিভাবে যোগাযোগ করবেন সংশ্লিষ্ট ভোটাররা, সেক্ষেত্রেও কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তাদের নির্দিষ্ট এপিক নম্বর, বুথের নাম দিলেই সঙ্গে সঙ্গে ভোটাররা জানতে পারবেন যে তার বুথে কে বুথ লেভেল অফিসার রয়েছেন এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বুথ লেভেল অফিসাররা যেমন বাড়িতে ফর্ম দিয়ে যাবেন, তেমনি তাদের সংশ্লিষ্ট ভোটারদের বাড়ি থেকে ফর্ম নিতেও আসবেন, অর্থাৎ জমাও নিতে আসবেন। ইতিমধ্যে বুথ লেভেল অফিসারদের জন্য 16 দফা গাইডলাইনও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দিয়েছে। গতকালও জেলা শাসকদের সঙ্গে যে বৈঠক করা হয়েছে সেই বৈঠকেও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের, যাতে আজ থেকে যখন বুথ লেভেল অফিসাররা বাড়িতে বাড়িতে যাবেন সেই ফর্ম জমা দেওয়ার সময় যদি কোনো ভোটার বাড়িতে না থাকে তাহলে তার বাড়ির দরজা দিয়ে ভেতরে বা তার বাড়ির সামনে যদি কোনো বাক্স থাকে সেই বাক্সতেও ফর্ম রেখে আসতে হবে। অর্থাৎ ফর্ম রেখে আসা বাধ্যতামূলক এবং সরাসরি বুথ লেভেল অফিসাররা যাবেন। এটা যেন না হয় যে কোনো বুথ লেভেল অফিসার সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে গেলেন না, এমন যেন কোনো অভিযোগ না আসে, সেটাও সতর্ক করেছেন গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ধন্যবাদ সোমরাজ। রাজ্য জুড়ে বিএলওদের বাড়ি বাড়ি যাওয়া শুরু। জেলায় জেলায় বিএলওর দায়িত্বে শিক্ষকরা। স্কুল, ভোটের কাজ দুদিকেই নজর রাখতে হচ্ছে তাদের। হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর, বরুণহাটে ব্যস্ত বিএলওরা। স্কুলের আগে এবং পরে বাড়ি বাড়ি বিএলওরা। এসআইআর আতঙ্কে বয়স্কদের একাংশ। আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর। বিএলও, বুথ লেভেল অফিসার তারা বাড়ি বাড়ি যাবেন, তারা এনুমারেশন ফর্ম দেবেন। স্কুল এবং ভোটের কাজ দুদিকেই তাদের নজর রাখতে হচ্ছে। হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর, বরুণহাট, কি ছবি সেখানে ধরা পড়ছে? অনুপম রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। অনুপম, জানাও। দেখো মিমি, এই যে হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর, বরুণহাট, এখানকার যে 39 নম্বর বুথে এখানকার যে বিএলও তিনি ইকবাল হোসেন, তিনি কিন্তু একদম সকাল সকাল ভোর হতেই কিন্তু তিনি এসআইআর এর যে ফর্ম সেই ফর্ম হাতে কিন্তু তিনি গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছেই যাচ্ছেন। তার যেটা বক্তব্য যে তার একসঙ্গে 2টো দায়িত্ব পালন করতে হচ্ছে। একদিকে যেমন তিনি শিক্ষক, তার স্কুলের দায়িত্বটাও পালন করতে হচ্ছে, অন্যদিকে বিএলওর দায়িত্বে যাতে যেহেতু তাকে নিযুক্ত করা হয়েছে সেই দিকটাও তাকে দেখতে হচ্ছে এবং সেই দায়িত্বটাও তাকে পালন করতে হচ্ছে। সেই জন্য একদম সকালবেলায় ভোর থাকতে তিনি গ্রামে বেরিয়ে পড়েছেন, প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, তাদেরকে বোঝাচ্ছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে কি কি করতে হবে সবকিছু তাদেরকে বোঝাচ্ছেন। এবং একটা নির্দিষ্ট টাইমের পরে তিনি আবার স্কুলে যাবেন, স্কুল শেষে আবার বিকেলের থেকে তিনি এই এসআইআর এর কাজে আবার তিনি নিযুক্ত হবেন। তবে এই যে বিএলওর কাজ, এই এসআইআর এর কাজ যখন শুরু হলো, একটা বড় আর একটা সমস্যা কিন্তু সামনে চলে আসলো কিন্তু গ্রামগঞ্জের দিকে। তার কারণ এই ফর্ম যখন গ্রামের মানুষদের
মানুষদের, বিশেষ করে বৃদ্ধ মানুষদের হাতে গ্রামের দিকে দিচ্ছেন, তারা কিন্তু ফর্ম থেকে কিন্তু বুঝতেই পারছে না যে সেই ফর্মটাকে কি করে ফিল আপ করতে হবে, ফর্মটা কি করে করতে হবে। এবং সেই জন্য কিন্তু গ্রামের মানুষ তারা কিন্তু এই যে বিএলও তাদেরকেই কিন্তু অনুরোধ করছে যে আপনারাই এই ফর্মগুলো ফিল আপ করে দিন। এখানে কিন্তু একটা বড় সমস্যা, একটা পরিবারে যদি 5 থেকে 10 জন যদি মেম্বার থাকে, তাহলে সেই 10টা ফর্ম ফিল আপ করতে গেলে কতটা সময় লাগবে। একটা বিএলওর কাঁধে অনেকগুলো ফর্ম তাকে দিতে হবে, তাকে সেই কাজটা পরিপূর্ণ করতে হবে। সেই জন্য কিন্তু বিএলওরা এইসব পরিবারগুলোকে বোঝাচ্ছে যে গ্রামে যারা এইসব ফর্ম ফিল আপ করতে পারে তাদেরকে দিয়ে ফর্মগুলো ফিল আপ করুক, করে তাদেরকে জমা দিক। আর তাদের পরেও যদি সমস্যা হয় তাহলে তো বিএলওরা তো আছে, তারা দেখিয়ে দেবে। যদিও এলাকার যেসব বয়স্ক মানুষ তারা কিন্তু রীতিমতো আতঙ্কে ভুগছে। একদমই। অনুপম, অনেক ধন্যবাদ। সকাল সকাল বেরোতে হয়েছে, কারণ স্কুলে যেতে হবে আবার 10টায়। সেই জন্য সকাল সকাল আজ থেকেই শুরু, কাজে বেরিয়ে পড়েছি। এই যে এনুমারেশন ফর্ম বিলি করছি বাড়ি বাড়ি। একটু চাপের, আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যতটা সময় পাই কিছুটা করতে হচ্ছে, আর স্কুল থেকে এসে কিছুটা সময় পেলে সেই সময় করব। অনেক রাত্রে তো লোকের বাড়িতে যাওয়া যায় না, সেই জন্য এই সকালবেলা কিছুটা, বিকেলবেলা কিছুটা, তবুও চেষ্টা করছি যতটা কি করা যায়। আর ফর্ম ফিল আপে বলেছি তাদের যারা জানে তাদের কাছ থেকে একটু করে নিতে, না হলে কারোর কোনো অসুবিধে হলে আমি করে দেবো। স্যার চালু হয়ে গেছে, তার জন্য বাড়িয়েছে অফিসার। কে এসেছিল? অফিসার, বিএলএ অফিসার। হ্যাঁ, আমাদের কাগজপত্র দিয়ে বুঝিয়ে দিলে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এটা আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সেইভাবে এখন যেভাবে চালু হয়েছে স্যার, চারদিকে শুনছি মানুষ খুব হতাশা, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। সেই জন্য বিহার যেভাবে বুঝিয়ে বলেছে আমরা সেইভাবে কাগজপত্র দিয়েছে আমাদের, সেইভাবে বুঝিয়ে বলেছি। ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা, আর তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ বিএলওর বিরুদ্ধে। মালদা জেলা প্রশাসনের কাছে এই নিয়ে নালিশ জমা পড়েছে। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তার আগেই মালদায় এক বুথ লেভেল অফিসার তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। মালদার কালিয়াচকের বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানকার বেগুনটোলার বাসিন্দা নরেন্দ্রনাথ মণ্ডল। এই এলাকারই তৃণমূল নেতা কেনারাম মণ্ডল সরকারি চাকুরে স্কুল শিক্ষক। নরেন্দ্রনাথের দাবি, সম্প্রতি তিনি বুথ লেভেল অফিসার কেনারাম মণ্ডলের কাছে ভোটার তালিকার বিষয়ে জানতে চান। অভিযোগ, তখন তিনি পরিবারের এক সদস্যর নাম বাদ দেওয়া হবে বলে হুমকি দেন। এরপরেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে ওই বিএলও তথা তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান নরেন্দ্রনাথ মণ্ডল। আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, বুঝলেন? আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে, তুমি প্রমাণ করতে পারবা না। যার ভোট এটা আপনার বৌমার ভোট দিচ্ছে। আমি গ্রামের একটা সাধারণ মানুষ, বাড়ি অভিযোগ করেছি বিডিও, এসডিও, ডিএম। আমরা কারোর নাম কাটতেও পারি না, কারোর নাম ঢুকাতেও পারি না। ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ, এখানে কোনো দলের ব্যাপার নেই। অভিযোগ করতে পারে, কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ। পশ্চিম বর্ধমানের আসানসোল। এখানকার 3টি প্রাইমারি স্কুলে মোট 6 জন শিক্ষক। সকলেরই এসআইআর এর কাজ পড়েছে। এতেই তারা চিন্তায়। তাদের প্রশ্ন, স্কুলে ক্লাস নেবেন কিভাবে? আর যদি ক্লাস নিতে হয় তাহলে এসআইআর এর কাজ করবেন কিভাবে? স্কুল করার পরে তো আর ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়। আমাদের দুজনকেই নিয়ে নেওয়া হয়েছে বিএলওর দায়িত্বে। আমাদেরকে স্কুল করার পরে সেই কাজটা করতে হবে। এবার স্কুল আবার আমাদের 10:30 থেকে 4টা, 5টার পরে আমাদেরকে এসআইআর এর কাজ করতে হবে। এই অবস্থাতে আমার মনে হয় খুব অসুবিধা হবে কাজ করতে। ডেপুটেশনে কোনো টিচার মানে দিতেন স্কুল ডিপার্টমেন্ট থেকে, তাহলে আমার মনে হয় কাজটা খুব সুবিধা হবে। আলিপুরদুয়ারের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক খিতিন বর্মন। তিনি আবার তৃণমূলের অঞ্চল সভাপতি। এসআইআর এ বুথ লেভেল অফিসার করা হয়, কিন্তু তৃণমূল নেতা হওয়ায় তার বিরুদ্ধে আপত্তি তোলে বিজেপি। এরপর তিনি অঞ্চল সভাপতির পদ ছাড়েন। ভারতের নির্বাচন কমিশন কাকে রাখবেন, কাকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু এতটুকু বলবো, খিতিন বর্মন যে বিএলও হিসেবে ছিলেন, উনি আমাদের পাতলাখাওয়া দলীয় অঞ্চল সভাপতি ছিলেন, কিন্তু বর্তমানে সেই কাজ থেকে অব্যাহতি চেয়েছেন, আমরা তাকে অব্যাহতি দিয়েছি। সোমবার বুথ লেভেল অফিসারদের ট্রেনিং শেষ। মঙ্গলবার থেকে ভোটারদের তারা বাড়ি বাড়ি যাবেন। সোমবার ডালহাউসির জেসাব বিল্ডিং থেকে বিএলওদের দেওয়া হয় এনুমারেশন ফর্ম। এই গণনা ফর্ম নিয়ে উত্তর কলকাতার 6টি বিধানসভা এলাকায় যাবেন বুথ লেভেল অফিসাররা। দক্ষিণ 24 পরগনার ট্রেজারি বিল্ডিং থেকেও এদিন দেওয়া হয় এনুমারেশন ফর্ম।
ফর্ম হাতে পেয়ে গেলেও অনেক বিএলও চিন্তায়। তাদের প্রশ্ন, স্কুলে ডিউটি করে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন কিভাবে? এটা যে ধরনের কাজ, এই কাজটা করতে 8 ঘন্টা একটা সময় লাগবে, সে কি করে কাজটা সম্পন্ন করতে পারবে? এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইয়েতে কাজ করা সম্ভব নয়। অন ডিউটি না দিলে আমাদের তো 4:30 অবধি স্কুল, কারণ ডে স্কুল, তো 4:30টার পরে কাজটা করা কখনোই সম্ভব না। আর মহিলাদের পক্ষে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না। নিউজ 18 বাংলা। বিএলওদের ফের গ্রেফতারি হুঁশিয়ারি, কমিশনের নির্দেশ অমান্যে বিহারের মতো গ্রেফতারি। বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। অযথা আতঙ্কের পরিবেশ তৈরি করছে বিজেপি, বিএলওদের সব রকম সাহায্যের আশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না। নজর আমাদের থাকবে, ব্যবস্থা আমরা নেব, এবং সব হিন্দু বুথে বিএলএ 2 থাকছে, এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ 2দের সমন্বয় করে করব, এবং বিএলওদের স্পেসও খুব কম। কোনো পলিটিক্যাল পার্টির কথা না শুনে ইলেকশন কমিশনের গাইডলাইন টোটো ফলো করা উচিত। একদম ইলেকশন কমিশনের লিখিত গাইডলাইন, তার বাইরে বিএলওরা দয়া করে যাবেন না। বিহারে বহু বিএলও বিপদে পড়েছে, এফআইআর হয়েছে, অ্যারেস্ট হয়েছে। যদি সুরক্ষা না পান, আক্রান্ত হন, ইলেকশন কমিশনারও দ্বারস্থ হন, আপনারা আমাকে জানাতে পারেন। বিএলওদের কি কাজ করা উচিত বিএলওরা নিজেরা সবাই ভালো করে জানে, কিন্তু বিজেপি যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে, বিশেষ করে বিজেপির কিছু নেতা, তারা হুমকি দিচ্ছে যে বিএলওদের অ্যারেস্ট করা হবে। আমরা তার এগেইনস্টে কমপ্লেনও করেছি। ইলেকশন কমিশন যদিও কোনো ব্যবস্থা নেয়নি, ইলেকশন কমিশনে তো দৃঢ়করণ হয়ে গেছে। যদি কারোর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, আমি প্রত্যেকটা বিএলওর কাছে অ্যাপিল করব, আমাদের সব জায়গায় ক্যাম্প থাকবে। আপনাদের সাহায্য সহযোগিতা হলে প্রশাসনের সাথে যোগাযোগ করবে। নির্বাচন কমিশনকে যেমন আপনারা জানাবেন, আপনারা প্রশাসনকেও জানাবেন, প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ডানকুনি এলে ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি। শুভেন্দু সুকান্তকে ডানকুনি আসার চ্যালেঞ্জ জানিয়েছেন কল্যাণ। কেন্দ্রীয় বাহিনীকে ছাড়াই আসার চ্যালেঞ্জ। ডানকুনিতে এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যুর অভিযোগ, মৃতের বাড়িতে গিয়ে বিজেপিকে এই চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ ছাড়া তুইও থাকবি, পুলিশ ছাড়া আমরাও থাকবো, বাড়ি ফিরবি কিনা দেখে নাও। ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি। এই চিফ ইলেকশন কমিশনের সময় 8 জন লোক পশ্চিমবাংলায় মারা গেল। উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন, গণতন্ত্র শেষ করে দিলেন। কার ইনস্টেন্সে করেছেন? ভারতীয় জনতা পার্টি। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলায় অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ, আপনি শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, কি বলবেন? গ্যাংস্টারের মতন ভাষা এবং শরীরী ভাষায় কল্যাণবাবু যা বললেন, তার মধ্যে একটা কথাই সত্যি, প্রভোকেশন ক্রিমিনাল অফেন্স। উনি যে প্রভোকেশন তৈরি করলেন, তার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং আমাদের দেশের আইন ব্যবস্থা নেওয়া উচিত। পুরোপুরি পাড়ার ছেলে গুন্ডার মতন ভাষায় উনি কথা বলছেন। একজন আইনসভার নির্বাচিত জনপ্রতিনিধি, এমপি, একাধিকবার উনি জিতেছেন, মানুষ ওনাকে ভোট দিয়েছেন বলে উনি দাবি করেন। পুরো শ্রীরামপুরবাসীকে উনি অপমানিত করছেন। শ্রীরামপুরবাসীর জনপ্রতিনিধির মানসিক এবং শারীরিক চেহারা যদি এইরকম হয় যে কিনা সতীর্থ রাজনৈতিক কর্মীদের বা নেতাদের তুই তোকারি করতে পারেন এই ভাষায়, তাহলে আদতে শ্রীরামপুরবাসীর যে সাংস্কৃতিক চরিত্র, সেটা নিয়ে সারা ভারতবর্ষের মানুষের সন্দেহ দেখা দেবে। এই জিনিস থেকে মুক্ত হতে হবে শ্রীরামপুরবাসীকেই, বাংলার জনগণকে। অনেক ধন্যবাদ আপনাকে। আর এবার একটু মন ভালো করা ছবি দেখাই আপনাদের। শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল। সকাল থেকেই ঝকঝকে আকাশ, শিলিগুড়ির হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা। দুর্যোগ কাটতেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল। শিলিগুড়ি থেকে এই ছবি আজ দেখা গেছে। অপূর্ব এই দৃশ্য শিলিগুড়ি, পাশাপাশি জলপাইগুড়িতেও কাঞ্চনজঙ্ঘা দর্শন। দুর্যোগের মেঘ সরতেই পরিষ্কার আকাশ, আর নীল আকাশের ক্যানভাসে ঘুমন্ত বুদ্ধ। শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, পর্যটকরা কি বলছেন এত অপূর্ব দৃশ্য? দেখো, জলপাইগুড়ি শহর থেকে কিন্তু এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না। তার মূল কারণটাই ছিল হচ্ছে মেঘ বৃষ্টি।
এই বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই কিন্তু মানুষজন অনেকদিন থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন থেকে বঞ্চিত ছিলেন, কিন্তু আজ এসে কিন্তু মন ভালো করা একটা আবহাওয়া তৈরি হলো। সকালবেলা ঘুম ভাঙতেই কিন্তু জলপাইগুড়িবাসী যারা প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন তারাই প্রথম দেখতে পান যে একেবারেই আকাশ পরিষ্কার, আকাশে বরফে ঢাকা একটা কাঞ্চনজঙ্ঘা রয়েছে। সেই অবস্থায় শহর জুড়ে কিন্তু একেবারে রীতিমতন হুড়োহুড়ি পড়ে যায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। শহরের বিভিন্ন এলাকা, জলপাইগুড়ির যে করলা নদীর পাড়, তিস্তা পাড় থেকে শুরু করে কোর্ট কমপ্লেক্স সমস্ত জায়গাতেই কিন্তু অনেকটাই স্পষ্ট কাঞ্চন দৃশ্য, এবং এখনো পর্যন্ত কিন্তু আকাশ জুড়ে কিন্তু একেবারে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে যেন ঘুমন্ত বুদ্ধ শুয়ে রয়েছে। এমন একটা মন ভালো করা দৃশ্য দেখে কিন্তু জলপাইগুড়িবাসী বলা যায় আপ্লুত। অনেক ধন্যবাদ শান্তনু। দুর্যোগপূর্ণ একদম অবস্থা ছিল, মানে চারিদিকে একদম মেঘে আচ্ছন্ন ছিল। আজকে এই সকালটা দেখে খুবই সুন্দর লাগছে, মানে মনোমুগ্ধ হয়ে গেল যেটাকে বলে। জলপাইগুড়ি শহর থেকে করলা ব্রিজের সামনে থেকে খুব সুন্দর লাগলো। প্রতিদিন ঘুরতে বেরোয় না করে দুর্যোগ অন্ধকার মেঘলা থাকে, আর আজকে যেমন দেখতে খুব ভালো লাগছে, যেমন কাঞ্চনজঙ্ঘা নদী এখান থেকেই দেখতে পাচ্ছি, দূরের থেকেই দেখতে পাচ্ছি, এত সুন্দর, খুব ভালো লাগছে। পুরুলিয়ায় শীতের আমেজ, সকালে হালকা শীতের আমেজ, তাপমাত্রাও নামলো বেশ কিছুটা। শীতের পোশাকে বেরোচ্ছেন অনেকে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, অর্থাৎ সোয়েটার চাদর বের করার দিন তাহলে এসে গেল পুরুলিয়ায়? দেখো মিমি, একেবারেই তাই। তার কারণ সকাল থেকে একেবারেই শীতের আমেজ অনুভব করা যাচ্ছে, এবং একেবারেই সন্ধ্যের দিক থেকে এবং বেলা বাড়লেই এই শীতের আমেজ উধাও হয়ে যাচ্ছে। তবে যেভাবে তাপমাত্রা নামছে, আজ যেমন জেলার সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি, ফলে স্বাভাবিকভাবেই সকালের দিকে একটা শীতের আমেজ থাকছে, এবং বেলার দিকে এর পরিবর্তন হলেও আবার সন্ধ্যের পর থেকে সেই শীতের আমেজ ফিরে আসছে। ফলে শীতের আমেজ অনুভব করছে জেলার মানুষ, এবং সকালের দিকে আমরা যেগুলো দেখছি শীতবস্ত্র পরে বেশ কিছু মানুষ রাস্তায় বেরোচ্ছে, বিশেষ করে যারা সকালবেলায় মর্নিং ওয়ার্কে বেরোয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সোয়েটার পরে আছে, এবং কেউ মাফলার জড়িয়ে বেরোচ্ছে, এবং শিশুরা যারা স্কুলে যাচ্ছে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সোয়েটার পরে যাচ্ছে। অনেক ধন্যবাদ। নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলে। মায়ানমার বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া জানবো। বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, একদমই একটি নিম্নচাপ তৈরি হয়েছে, এবং এই নিম্নচাপ আমাদের বাংলা উপকূল থেকে অনেকটা দূরে রয়েছে, এবং এটি ক্রমশ বাংলাদেশ উপকূলের দিকে আসছে। এই মুহূর্তে মায়ানমার উপকূলে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এটি অবস্থান। তবে এর সরাসরি কোনো প্রভাব নেই। তবে এই সপ্তাহের শেষ দিকে অর্থাৎ শুক্রবার নাগাদ এর প্রভাবে কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে, এবং তার প্রভাবে উপকূলের যে জেলাগুলি, মূলত দক্ষিণ 24 পরগনার কিছু অংশে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তবে যে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে, শুষ্ক আবহাওয়া, এবং তার সঙ্গে সকালে একটা হালকা মনোরম পরিবেশ তৈরি হচ্ছে, সেই আবহাওয়ার কিছুটা হয়তো পরিবর্তন হতে পারে। আংশিক মেঘলা আকাশ হতে পারে শুক্রবার উপকূলের জেলাগুলো বা উপকূল সংলগ্ন জেলাগুলো। ধন্যবাদ।